প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি মুথাসাম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দা দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে প্রকৌশলী এম মাকসুদ বিপ্লব ও চিত্রশিল্পী আল আখির সরকারের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী মেট্রোপলিটন বিউটি ইন কেওয়াস। প্রদর্শনী চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। শোনো চিকি মাঙ্কি, তুমি আমার লগে আজকের পর থেকে আর কোনো মজা করবা না, বুঝছো? তুমি মান্নু সর্বোচ্চ আমার কাছ থেকে 3 থেকে 4 বছরের বড়, বুঝছো না মান্নু মিয়া? তুই উল্টাপাল্টা কিছু খাইছিস তাই না? উল্টাপাল্টা বলতেছিস। আমি খাইছি, তুমি খাবা? রাত 11:30 থাকছে টক শো এই সময়। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পি। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর গান শুনতে পাবো আপনার কাছ থেকেই সকালবেলা, এটা ভেবে তো ভীষণ রকম ভালো লাগছে। কেমন যাচ্ছে এই সময়টা? আলহামদুলিল্লাহ, গানের সাথে আছি, ভালো লাগছে, ভালো কাটছে। আচ্ছা, মানে গানের সাথে আসলে তো এখন ব্যস্ততা নানামুখী হয়, যেমন স্টেজের ব্যস্ততা তো এখন এই সময়টা খুব একটা নেই বললেই চলে আপনাদের, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে যে কাজগুলো সেগুলো নিয়ে এখন বিজি আছেন। কোথায় কোথায় খুব সম্প্রতি গান রিলিজ হয়েছে সেইগুলোর খবরগুলো যদি দেন। HM ভয়েস থেকে একটা গান রিলিজ হয়েছে শ্রদ্ধেয় শেখ নজরুলের কথায়, আমার সব দূরত্ব তুমি শিরোনামে। আরও 2টি গান রিলিজ হবে এই উইকেই। আরও বেশ কিছু কাজ চলছে। আচ্ছা, গান লেখা এবং সুর করা দুটো কাজই তো আপনার করা হয় এবং পাশাপাশি গান গাওয়াও হয়। কোনটা সব থেকে বেশি ভালো লাগে করতে? গাইতে। আর গান লেখা সুর করার ব্যাপারটা? লেখা শুরু করার ব্যাপারটা, লেখালেখির অভ্যাসটা মানে ছোটবেলায় স্কুলে যখন ম্যাগাজিন বেরোতো তখন ম্যাগাজিনে ছড়া লিখতাম। আচ্ছা, মানে আমার এখনো মনে আছে আমি প্রথম যে ছড়াটা লিখেছিলাম এরকম যে, বাপ্পি আমার নাম, খাই চুইংগাম, দাঁতে হলো পোকা, হলো আমি বোকা, মানে এরকম ছন্দ মিলিয়ে। তো ওই প্র্যাকটিসটা ছিল। তো তারপর যখন আমি মানে প্রফেশনালি মিউজিক শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো অনেক গীতিকার যারা খুব জনপ্রিয়, ভীষণ রকম ভালো লেখেন, তো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগটা হয়ে উঠছিল না সেই সময়। আবার কখনো কারোর সঙ্গে হয়তো কাজ হচ্ছে কিংবা হবে, তো তার লেখার ধরনটা কোথাও একটা গিয়ে আমার মনে হলো যে এই জায়গাটা এক্স্যাক্টলি, মানে এটা আরেকটু অন্যভাবেও বলা যায়। এটা হতেই পারে দুজনের একজনের বলার ধরনটা আলাদা হতে পারে। তার মানে উনি খারাপ লিখছেন কিংবা আমি ভালো লিখছি এমনটা নয়। আসলে আমি কথাগুলো যেভাবে বলতে চাই সেটা হয়তো মিলছে না। তখন মনে হলো যে একটু ট্রাই করে দেখি, আমি আমার কথাগুলোই গানে গানে বলতে চাই। তখনই চেষ্টাটা শুরু। আপনার নিজের লেখা গান সেটা কি অন্য কেউ গেয়েছে এমন হয়েছে নাকি নিজের লেখা গান নিজেরই গাওয়া হয়েছে বেশি? আমার নিজেরই গাওয়া হয়েছে বেশি। তারপরও কিছু প্রিয় মানুষ আছে, তারা আসলে যখন আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে আমার লেখায় গাইতে চায়, তো তখন মনে হয়েছে ঠিক আছে তাহলে হতে পারে, অনুরোধের জন্য। হ্যাঁ, রাকিবা ঐশী চ্যানেলের সেরা কণ্ঠে ছিল, তো তখন ও চ্যাম্পিয়ন হলো। তারপর পরবর্তীতে ওই শোয়ের একটা শেষ, সবার কম্পিটিশনটা শেষে সবার একটা করে মৌলিক গান হতো, এটা ওই কম্পিটিশন কর্তৃক ছিল আর কি।
তো তখন যে চ্যাম্পিয়ন হলো মেয়েটা ঐশী, ওর গান বানানোর দায়িত্ব পড়লো আমার উপরে। তো তখন আমি ওর জন্য একটা গান বানালাম এবং তখন সে ওই গানটাতে সে অ্যাওয়ার্ড পেয়েছে। বাহ, এটা তো বিশাল বড় একটা প্রাপ্তির ব্যাপার, তাই না? এখন এই সময় যে আধুনিক গানগুলো আমরা দেখছি, অনেক শ্রোতারাই এরকম বলে থাকেন যে এখনকার সময়ের আধুনিক গানগুলো অতটা আসলে হৃদয় স্পর্শ করছে না, বা অনেকটা লম্বা সময় ধরে মানে একটি গানই আমরা লুপে শুনতে থাকবো, এই ব্যাপারটা কেন যেন তৈরি হচ্ছে না। আমি জানি না আপনি এটার সাথে একমত কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমার নিজেরও তাই হয় যে একটা গান ভালো লাগছে, সেটা হয়তো 2 দিন একটানা শুনছি, তারপর গিয়ে আবার আরেকটা গান ভালো লাগছে। তো এখন আসলে অনেক অপশনস, মানে আমরা চাইলেই একটা ক্লিকে জাস্টিন বিবার শুনতে পারি, এআর রহমান শুনতে পারি, আবার আমার গানটাও কেউ চাইলে শুনতে পারে। তো আমাদের কিন্তু কম্পিট করতে হয় ইন্টারন্যাশনালি। এক্স্যাক্টলি। তো আমরা তো যার যার জায়গা থেকে চেষ্টা করেই যাচ্ছি, এবং আজকে পর্যন্ত কিন্তু যারা মিউজিক করছে তারা ভালোবেসেই করছে। তো কোথাও একটা তো গন্ডগোল আছেই, যে কারণে আপনি যেটা বললেন এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে একটা গানের পেছনে আগে যারা যেভাবে সময় দিতেন, সেই সময়টা শুধু গান বানানোর ক্ষেত্রে নয়, যিনি গান লিখছেন তার পড়াশোনার ক্ষেত্রে, যিনি সুর করছেন তার সুরের উপর দক্ষতার ক্ষেত্রে, এবং যিনি গাইছেন ইনক্লুডিং আমিও, তারও সেই জায়গাটার উপরে, মানে আমরা ঠিকঠাক মতো রিয়াজ করছি কিনা, গাওয়ার ব্যাপার। একজন সঙ্গীত শিল্পীর আমার কাছে মনে হয় শুধু গাওয়ার জায়গাটাই যথেষ্ট নয়, গানগুলো নিয়ে ভাবতে হয়, গানের কথাগুলোকে বিশ্বাস করে গাইতে হয়। তো এইগুলোর জন্য একটা সময় দরকার। তো আমরা এখন এত যান্ত্রিক হয়ে গেছি সবকিছু মিলিয়ে, এই সময়গুলো হয়তো বের করাটা কঠিন হয়ে যাচ্ছে। কঠিন, হ্যাঁ। আর আগে যেটা ছিল যে খুব একটা টিম ওয়ার্ক ছিল, যে গান লেখার জন্য একটা নির্দিষ্ট মানুষ থাকতেন, সুর করার জন্য আলাদা মানুষ থাকতেন, এবং গাওয়ার জন্য। এখন যখন একজন মানুষ নিজেই হয়তো গান লিখছেন, সুর করছেন এবং গাইছেন, তখন চাপটা কিন্তু বেশি। শুধু তাই নয়, শুধু এটুকু হলেও যথেষ্ট ছিল। কারণ যেমন আমি বড় হয়েছি কবি সুমন, অঞ্জন দত্ত, সলিল চৌধুরী, ওনাদের গান শুনে। ওনারা নিজেরাই লিখতেন, নিজেরাই সুর করতেন, নিজেরাই গাইতেন। একটা অ্যাকোস্টিক গিটার হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ওনারা গান করছেন। কিন্তু আজকের দিনে দেখুন, শুধু একটা গিটার নিয়ে স্টেজে মঞ্চে দাঁড়িয়ে যখন পারফর্ম করবে, দর্শক নাচতে চায়, তারা গান বুঝতে চায় না। তো সেই জায়গাটা তাদের জায়গাটাও ভুল নয়, তারা একটা দিন একটু আনন্দ করতে এসেছে। কিন্তু গানটা যে শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে একজন মানুষ গান লিখছেন, সুর করছেন, গাইছেন, শুধু এটুকুই এখন করতে হচ্ছে না, এর বাইরে আরো অনেক কিছু করতে হচ্ছে। মার্কেটিং একটা বড় ফ্যাক্টর। এক্স্যাক্টলি, মার্কেটিং এর জায়গাটা। এখন তো আবার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যার অ্যাক্টিভিটিস যত বেশি, তার কাজ তত বেশি, এরকম একটা প্রচলন হয়ে গেছে আর কি। তো সেগুলোও করতে হয়। আমি কোন ড্রেসটা পরবো, আমি কিভাবে কথা বলবো, কোন গানটা সিলেক্ট করব, অনেক কিছু করতে হয় আসলে। মানে এখন মনে হয় গাওয়ার চাইতে প্রেজেন্টেশনটা কেমন হবে এবং শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে আমাকে একটা যে বিশাল বড় একটা তালিকার কিছু মনে হয় টিক মার্ক করতে হয়, যে এগুলো কমপ্লিট করা হয়েছে, তার মানে এটা শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাবে, তার পরবর্তীতে গিয়ে ফিডব্যাকটা। আমাদের দেশ ছাড়া কিন্তু আসলে আমাদের অন্যান্য দেশগুলোতে একজন মানে যে কোনো আর্ট ফর্মই, একজন আর্টিস্টের কাজ শুধু তার আর্ট নিয়েই চিন্তা করা ভালো, আর বাদবাকি কাজগুলো আসলে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা লোকজন রয়েছেন, আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, আলাদা আলাদা। যেমন গানটা সবার কাছে কিভাবে পৌঁছবে, সেটা তো আসলে আর্টিস্টের কাজ নয়, আর্টিস্টের কাজ তার আর্টটা নিয়ে ভাবা। সেটাই। এটি গান শুনি ভাই আপনার কণ্ঠে, কোন গানটা শুনছি? এটা খুনসুটি প্রেম নামে একটা নাটকে এসেছিল, আনিস রহমানের ডিরেকশনে, আমারই লেখা, আমারই সুর। খুব বেশি কি ক্ষতি হতো আর কটা দিন থেকে যেতে, অনুভবের স্পর্শ মেখে আমাকেও সঙ্গে নিতে। আমি তোমার সঙ্গে থাকতে চাই, যাবজ্জীবন দণ্ড চাই, তোমার সাথে হেঁটে হেঁটে মৃত্যুটাকেও ছুঁতে
ছুতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই, যাবজ্জীবন দণ্ড চাই, তোমার কাঁধে মাথা রেখে মৃত্যুটাকে ছুতে চাই। বাহ, কি দারুণ! থ্যাংক ইউ। গানের কথাগুলো ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ধরনের গান আপনি গেয়ে থাকেন, যেমন গানটি আমরা শুনলাম, মানে আপনার কিন্তু একটা স্টাইল তৈরি হয়ে গেছে যে মেজবা বাপ্পি মানে এই ধরনের গান গেয়ে থাকে। এখন মার্কেটে যেসব শ্রোতারা আছেন তারা তো আপনি যেটা বলছিলেন যে একটু বিনোদনধর্মী গান শুনতে এখন বেশি পছন্দ করে, তো একজন আর্টিস্টের জায়গাতে সার্ভাইভ করাটা তো ভীষণ রকম কঠিন এবং একই সাথে চ্যালেঞ্জিং। সেই জায়গাটাতে আসলে একটু ধাক্কা খেতে হয় কিনা? হ্যাঁ, এবং সেটা করতে পারাটাও একটা চ্যালেঞ্জের বিষয় আসলে। তো প্রত্যেকের তো একটা কমফোর্ট জোন থাকে। যেমন আমি কথা নির্ভর গান গাইতে বেশি পছন্দ করি, এটা আমার কমফোর্ট জোন, এটা আমার গাইতে ভালো লাগে, হয়তো এই ধরনের গান আমার কণ্ঠে শুনতেও ভালো লাগে। আচ্ছা, তো এইটা আমি আবিষ্কার করেছি অনেক পরে। আগে তো মানে ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের গানের মধ্যে দিয়ে বড় হয়েছি। ছোটবেলায় গান শিখতাম, ছড়া গান, তারপর দেশের গান, একটা সময় ফোক গান, যেমনটা হয় সব ধরনের গানই শেখা হয়। এক্স্যাক্টলি। তো তারপরে এসে আসলে একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয় একটা মানুষের। তো আমার মনে হয় যে আমি নিজেকে যখন চিনতে পেরেছেন যে আমি কোনটাতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আমি কোনটাতে ভালো, হ্যাঁ সেটাই করছি আর কি। যখন স্টেজে যান তখন আসলে কোন ধরনের গানের রিকোয়েস্ট আসে, বা আপনার মৌলিক কোন গানগুলোর জন্য রিকোয়েস্ট বেশি আসে? একটা মঞ্চে যখন গাইতে যাই তখন তো আসলে সামনে অনেক ধরনের দর্শক থাকেন, তো এক একজনের পছন্দ আসলে এক এক রকম। তো সব ধরনের গান গাওয়ারই চেষ্টা করি তাদের পছন্দ অনুযায়ী। তারপর মাঝে মাঝে যখন নিজের গানের জন্য কেউ চিরকুট পাঠান যে এই গানটা শুনতে চাই, সেটা ভীষণ ভীষণ ভালো লাগে। মানে তখন আসলে একজন শিল্পীর সার্থকতা যে আমার গান শুনতে চাচ্ছে মঞ্চে। তো লাস্ট টাইম রাগ কমলে ফোন করিস আমার আর অবন্তীর একটা গান, এই গানটার অনুরোধ মাঝে মাঝেই পাই, মাঝে মাঝে। এবং এই গানটা আমার খুব ভীষণ মানে খুবই পছন্দের একটি গান। অনেকগুলো প্ল্যাটফর্ম তো আছে, যেরকম টেলিভিশন লাইভ আছে, আজকে যেরকম এসে কথা বলছেন, গান নিয়েই কথা হচ্ছে, এটাও একটা প্ল্যাটফর্ম অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। আবার সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করে, নাটকে গান গাইছেন, নিজের ইউটিউব চ্যানেলে গান রিলিজ করছেন। তো সব কিছুর মধ্যে আসলে আলাদা আলাদা কোনো জনরা আছে কিনা, যে কোন অডিয়েন্স, কোন প্ল্যাটফর্মের অডিয়েন্স কোন ধরনের গান শুনতে পছন্দ করছেন, সেই ব্যাপারটা মাথায় থাকে কিনা? হ্যাঁ, ওই ব্যাপারটা তো মাথায় থাকে, কিন্তু আপনাকে যেটা আমি বলছিলাম বিষয়টা ওইটাই যে আমি আমার কমফোর্ট জোনের বাইরে খুব বেশি যেতে চাই না। মানে সবসময় তো আমরা নিজেদেরকে ভালোটাই প্রেজেন্ট করতে চাই, তো যেটা কোনো রকম হলো সেটা আসলে করতে চাই না। তো আমার কাছে যেমন টিভিতে তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যেমন সকালে যখন আমি বসছি কিংবা সকালে গাইতে বসছি, কেউ গান শুনছেন, তখন একটু সকালের গান গাইলেই ভালো আমার মনে হয়। মানে হুট করে একেবারে অনেক রিদমিক গান গাইলে একজন যিনি শুনছেন উনিও বিব্রত হবেন। তো খুব স্নিগ্ধ মেলোডিয়াস এরকম গান গাইলে সফট কোনো গান, তো এরকম যে কোনো আয়োজন হতে পারে, একটা ইউনিভার্সিটির রিউনিয়ন হতে পারে, তাদের গেট টুগেদার হতে পারে, তো সেখানে তারা আনন্দ করতে চায়, তো ওখানে গিয়ে আমি যদি একেবারেই পুরো স্যাড গান গাই তাহলে তো তারা পছন্দ করবে না। তো তারা সেখানে আনন্দ করতে এসছে, তো সেগুলো আপনি গিটার ছাড়া কি কি মানে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? গিটারটাই তো ঠিকমতো পারি না, তারপরেও কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা রয়েছে। যেমন ছোটবেলায় তো হারমোনিয়াম বাজিয়ে গাইতাম, গিটারটা আমার সঙ্গী, এই একটা ইনস্ট্রুমেন্ট যেটা সুর তাল দুটো একসাথে ব্যালেন্স করা যায়। এক্স্যাক্টলি, তো এই কারণে গিটারটা আমার ভীষণ প্রিয়। তার সাথে পিয়ানো শিখেছিলাম কিছুদিন। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য কোন ইনস্ট্রুমেন্টটা বেশি ব্যবহার করেন? ইলেকট্রিক তানপুরা। ইলেকট্রিক তানপুরা, আচ্ছা। আর গানের ব্যস্ততার পাশাপাশি তো বাসাতেও সময় দিতে হয়, ভাবি আছেন, আপনার ছোট্ট একটা মেয়ে আছে, তো তাদের সাথে আসলে কাটানোর সময়গুলো কেমন হয়? এটা খুবই সুন্দর, মানে এবং আমার ভাবতেও ভালো লাগে যে আমি ঠিক যেরকম একজন জীবন সঙ্গী চেয়েছিলাম
একেবারে গানের মতো জীবন যাপন চেয়েছিলাম, ঠিক সেরকমই আমরা খুব গানের মতোই সংসার আমাদের। আমি গাইছি, আমার স্ত্রী শুনছে, কখনো ও কাজ করছে, আমার বাচ্চাটা আমার কোলে, আমি ওকে গান শোনাচ্ছি, ও আমার দিকে তাকিয়ে হাসছে। আর এরকম কখনো আমার স্ত্রী দুটো লাইন লিখছে, লিখে আমাকে বললো এটা একটু সুর দাও তো, তখন সুর দিলাম, ও শুনলো, শুনে ওর চোখে মুখে মুগ্ধতা দেখলাম। আবার কখনো দেখলাম যে ওর বোধহয় খুব একটা ভালো লাগেনি, জোর করে বলছে হ্যাঁ ভালো লেগেছে। মানে এগুলোর মধ্যেই সারাদিন কাটে আসলে। চমৎকার, শুনতেই কেমন ভালো লাগছিল না? মানে মানুষ এরকম একটা জীবনের স্বপ্ন সব সময় দেখে, এরকম একটা সময়ের স্বপ্ন সব সময় দেখে। ভাবির অভিযোগ